আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি মার্স প্রোডাক্ট কর্তৃক আয়োজিত আজকের এই লাইভ ক্লাসটিতে। আজকে আমাদের মার্স প্রোডাক্ট কর্তৃক আয়োজিত 43তম বিসিএস প্রিলিমিনারি কোর্সের তৃতীয় অর্থাৎ 3 নম্বর মানসিক দক্ষতার ক্লাসটি অনুষ্ঠিত হবে। তো এই মুহূর্তে আপনারা যারা যারা এই ভিডিওটিতে অংশ নিয়েছেন সবাই একটু কনফার্ম করবেন যে আমার সাউন্ড শুনতে পাচ্ছেন কিনা বা বোর্ড দেখতে পাচ্ছেন কিনা, এবং কে কোথা থেকে আমাদের এই ক্লাসটি দেখছেন, যেহেতু আজকের এই ক্লাসটি পাবলিক করে দেওয়া হয়েছে আপনাদের জন্য। তো যারা যারা নতুন আজকে এই ক্লাসটি দেখছেন একদম প্রথম, তো তারা অবশ্যই আপনারা নিউ লিখে কমেন্ট করবেন। তো সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো যে আপনারা আজকে যারা নতুন জয়েন করেছেন তারা ক্লাসটি কেমন উপভোগ করলেন এই বিষয়ে আমরা নিশ্চিত হতে পারবো। তো আমি একটু চেক করে নিচ্ছি যে আপনারা কনফার্ম করেছেন কিনা আমাকে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম সাইদ আলম। আচ্ছা, আহমেদ পরাগ ভাই আছে বাসা থেকে। ওকে, তো অনেকেই যুক্ত হয়েছেন, আশা করছি যে আরো অনেকেই আমাদের সাথে সংযুক্ত হবেন কয়েক মিনিটের মধ্যেই। তো আজকে আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস, মানসিক দক্ষতা, মেন্টাল এবিলিটির এই ক্লাসগুলো এর আগেও হয়েছে, আপনারা অনেকেই এই ক্লাসগুলোতে অংশ নিয়েছেন। আজকে আমরা 3 নম্বর টপিকের উপরে ক্লাসটি নিব। আমাদের আজকের টপিকটি হচ্ছে নিউমেরিক্যাল অ্যাবিলিটি। তো ঠিক আছে, আমরা আর আলোচনা দীর্ঘায়িত না করে সরাসরি আমাদের ক্লাসে চলে যাচ্ছি। তো এই সংখ্যাগত ক্ষমতার এই ক্লাসটিতে আমরা আজকে যেই টাইপের অঙ্কগুলো দেখব, এর মধ্যে আমাদের কিছু সিরিজ টাইপের ম্যাথ থাকবে, যেখান থেকে আমাদের পরবর্তী পথ নির্ণয় করতে হবে। আমাদের কিছু সাংকেতিক চিহ্নের সাহায্যে, অর্থাৎ যেখানে আমাদের বৃত্তাকার বা আয়তাকার বা ত্রিভুজ আকৃতিতে কয়েক কিছু সংখ্যা দেওয়া থাকবে, এই সংখ্যাগুলোর মধ্যে একটা অজানা সংখ্যা আমাকে খুঁজে বের করতে হবে। এরপর আমরা কিছু কিছু সিরিজ সমাধান করব, যে এই সিরিজ গুলোর ক্ষেত্রে কিছু অড নাম্বার থাকবে। এখানে অড নাম্বার বলতে বিজোড় সংখ্যা না, যেটা হচ্ছে অসামঞ্জস্য, মানে ওই সিরিজের সাথে যায় না, তারপরে ওই সিরিজটাতে দেওয়া হয়েছে, এরকম ভুল সংখ্যাগুলো আমাদের খুঁজে বের করতে হবে। তো এই ধরনের সংখ্যাগুলো আমরা আজকে ক্লাসে আলোচনা করব। এছাড়াও আমাদের যেই অ্যালফাবেট সম্পর্কিত যে প্রবলেম গুলো থাকে, বাংলা বর্ণ হোক বা ইংরেজি বর্ণ হোক, এই বর্ণমালার সাহায্যে আমরা কিছু কিছু প্রশ্নের সমাধান করতে পারি। তো এই ধরনের প্রশ্নগুলো সমাধান করব। তো যারা যারা যুক্ত হয়েছেন অবশ্যই আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসটি আপনার প্রোফাইলে শেয়ার করবেন বা বিভিন্ন গ্রুপে শেয়ার করবেন, যাতে আরো অনেকেই এই গুরুত্বপূর্ণ ক্লাসটিতে অংশ নিতে পারে। ওকে, হাসান মাহমুদ জানিয়েছেন যে অল ক্লিয়ার। ঠিক আছে, তাহলে আমরা আমাদের আলোচনায় চলে যাচ্ছি। প্রথম প্রশ্নটা, আপনাদের কাছে যাদের এই মার্কস ফরওয়ার্ডের শীটটি আছে, সরাসরি এই বই থেকে আমরা আজকে অঙ্কগুলো শেষ করব। তো যাদের কাছে এই বইটি আছে তারা তো সরাসরি এই বই থেকে অংশ নিতে পারছেন, আর যাদের কাছে বই নাই তাদের উদ্দেশ্যে অবশ্যই আমি প্রশ্নগুলো এখানে লিখে দিব। ওকে, তো নিচের ধারার শেষ সংখ্যাটি কত? এখানে একটি ধারা দেওয়া আছে 3, 9, 27, 81। এর পরবর্তী সংখ্যাটি বা শেষ সংখ্যাটির মান কত? এই প্রশ্নটা আমাদের 42তম বিসিএস এ আসছে। 42তম বিসিএস এর প্রশ্নটি ছিল এমন যে 3, 9, 27, 81 এই সংখ্যাগুলোর পরবর্তী পদ কত বা শেষতম পদের মান কত? খুব সহজ একটা প্রশ্ন ছিল। আমরা জানি যে এই ধরনের ধারার ক্ষেত্রে অবশ্যই কোনো না কোনো একটা নিয়ম এখানে অবশ্যই মেনে চলবে। তো এখানে কোন নিয়মটা ফলো করতেছে? 3, 9, 27, 81। তো হয়তো যোগ করে করে মানে একটা নির্দিষ্ট ব্যবধান থাকবে, অথবা একটা নির্দিষ্ট অনুপাত থাকবে, যে যেখানে আমরা একটা নির্দিষ্ট সংখ্যাকে গুণ করলে তার পরবর্তী সংখ্যাটি পাওয়া যাবে। তো আমরা একটু দেখি যে এখানে আমাদের কোনটা ফলো করতেছে, যে নির্দিষ্ট কোনো সংখ্যা যোগ করে করে বৃদ্ধি পাচ্ছে,
নাকি নির্দিষ্ট কোনো সংখ্যা গুণ করার ফলে বৃদ্ধি পাচ্ছে? আচ্ছা, 2010 সালের 1 জানুয়ারি শুক্রবার হলে 31শে ডিসেম্বর কি বার হবে? হ্যাঁ, আপনার প্রশ্নের সমাধান করব। 3 9 27 81। তো এই প্রশ্নটার জন্য 3 কে যদি আমরা 3 দিয়ে গুণ করি তাহলে হবে 9। আবার 9 কে যদি 3 দিয়ে গুণ করি তাহলে আমরা দেখতে পাই 27। একই রকম ভাবে 27 কে যদি আবার 3 দিয়ে গুণ করি ফলাফল হয় 81। আর 81 কে 3 দিয়ে গুণ করলে আমাদের এখানে মান পাবো আমরা 243। অর্থাৎ এই যে যেই ফাঁকা স্থান বা শেষ সংখ্যাটি জানতে চাচ্ছে, এই শেষ সংখ্যাটির মান হবে হচ্ছে 243। তো রেজাল্ট হয়ে যাচ্ছে 243। ওকে, তো এটা আমার মনে হয় আপনারা অনেকেই অ্যান্সার করতে পেরেছেন, অলরেডি কয়েকজন অ্যান্সার দিয়েছেন। আচ্ছা, আকলিমা ইমরোজ ঐশী অলরেডি আপনার ওই প্রশ্নের অ্যান্সারটা দিয়েছেন যে 2010 সালের 1 ডিসেম্বর যদি শুক্রবার হয় পরবর্তী তারিখে কি বার হবে? এরপরেও এই প্রশ্নটা কিভাবে সমাধান করতে পারবেন আমরা ক্লাস শেষের আগ মুহূর্তে অবশ্যই আপনাকে সেই বিষয়টা সম্পর্কে বলবো। এই ক্লাসটি আমরা গত ক্লাসে নিয়েছিলাম বার সংক্রান্ত, যে আমরা কিভাবে তারিখ থেকে বার নির্ণয় করতে পারি। তো এই ক্লাসটি আমাদের গত ক্লাসে হয়ে গেছে এই টপিক নিয়ে। তারপরেও আপনি যেহেতু প্রশ্ন করেছেন অবশ্যই আপনি অ্যান্সার পাবেন, বা নিয়মটি বলে দেব। ঠিক আছে, তো এরপরে প্রশ্নটিতে চলে যাচ্ছি। বলা হচ্ছে যে বাংলা ব্যঞ্জন বর্ণমালায় যে বাংলা ব্যঞ্জন বর্ণমালায় যে ম বর্ণটি আছে, এই ম অক্ষরটির পূর্বের পঞ্চম অক্ষরটি কত? পূর্বের পঞ্চম অক্ষরটি কত? আপনাদের শীট বইয়ের হচ্ছে দ্বিতীয় নাম্বার প্রশ্ন, ম অক্ষরটির পূর্বের পঞ্চম অক্ষরটি কত? তো আমরা যদি বাংলা বর্ণমালাগুলো আমাদের মনে থাকে তাহলে এর ঠিক আগে পঞ্চম অক্ষর কোনটা হবে সেটা কিন্তু আমরা বের করতে পারি। যদি আপনি একদম ক থেকে লিখতে হবে না, কাছাকাছি সংখ্যা থেকে লিখে গেলেই আপনি কিন্তু মানগুলো পেয়ে যাচ্ছেন, যে দ, ধ, ন, প, ফ, ব, ভ, ম। তাহলে জানতে যাচ্ছে যে পঞ্চম, এটা প্রথম, এটা দ্বিতীয়, আগের গুলো আমি সবগুলো লিখলাম না, এর কাছাকাছি কয়েকটা বর্ণ লিখেছি শুধুমাত্র। প্রথম, দ্বিতীয়, এটা হচ্ছে তৃতীয়, এটা চতুর্থ, আর এই যে ন বর্ণটি হচ্ছে পঞ্চম বর্ণ। তাহলে উত্তর হবে ন। ম অক্ষরটির পূর্বের পঞ্চম অক্ষরটি হবে হচ্ছে ন। আচ্ছা, বইয়ে বুধবার আছে, একটু ক্লিয়ার করবেন। ঠিক আছে, আচ্ছা আপনার প্রশ্নের উত্তরটা আমি আগেই দিয়ে দিচ্ছি। আপনার প্রশ্নটা ছিল হচ্ছে 2010 সালের 1 জানুয়ারি শুক্রবার, তো এক্ষেত্রে 31শে ডিসেম্বর কি বার হবে? 2010 সালের 1 জানুয়ারি ছিল হচ্ছে শুক্রবার, আর জানতে চাচ্ছে 31শে ডিসেম্বর কি বার হবে? আমরা জানি যে 7 দিন পর পর একই বার ফিরে আসবে, অর্থাৎ আজকে যেমন বৃহস্পতিবার, ঠিক 7 দিন পরে আবার বৃহস্পতিবার আসবে, 14 দিন পরে আবার বৃহস্পতিবার আসবে, 21 দিন পরে আবার বৃহস্পতিবার হবে, 28 দিন পরে আবার বৃহস্পতিবার হবে। অর্থাৎ 7 বা 7-এর গুণিতক যে সংখ্যাটা হবে ওই সংখ্যার পর পর কি আসবে, আমাদের একই দিন ফিরে আসবে। তো এই 1 জানুয়ারি থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত টোটাল কতদিন পরে এই 31শে ডিসেম্বর আসবে? কতদিন পরে 1 জানুয়ারি থেকে 31শে ডিসেম্বর আসবে? কতদিন পরে? এই 1 জানুয়ারি থেকে 1 জানুয়ারি যদি আজকে হয় যে 1 জানুয়ারি, তাহলে এক বছর পরে আবার আসবে কি 1 জানুয়ারি। আজকে যদি 1 জানুয়ারি হয় তাহলে এক বছর পরে আবার আসবে 1 জানুয়ারি। এক বছর মানে হচ্ছে 365 দিন, কিন্তু এখানে 1 জানুয়ারি চাচ্ছে না, চাচ্ছে 31শে ডিসেম্বর, তার মানে আরো একদিন আগে। তো 365 দিন পরে যদি 1 জানুয়ারি হয় তাহলে একদিন আগে 364 দিন পরে হবে 31শে ডিসেম্বর। ওকে, এখন প্রতি 7 দিন পর পর আমাদের একই দিন ফিরে আসবে।
এই জন্য আমরা এই 364 কে দেখবো যে এই সংখ্যাটিকে 7 দিয়ে ভাগ করা যায় কিনা। তো 5 7 35, হাতে থাকে 1, 4 বসিয়ে দিলে 7 দুগুণা 14, অর্থাৎ এই 364 এই সংখ্যাটা 7-এর গুণিতক সংখ্যা। 364 এই সংখ্যাটি 7-এর গুণিতক সংখ্যা। তো যেহেতু 7-এর গুণিতক সংখ্যার পর পর একই দিন ফিরে আসবে, অর্থাৎ এই 364 দিন পরে গিয়ে আবার শুক্রবারই ফিরে আসবে। তার মানে এই 31শে ডিসেম্বর এটাও হবে শুক্রবার। আশা করি আপনি ক্লিয়ার হয়েছেন। আমরা দ্বিতীয় প্রশ্নটারও উত্তর পেয়ে গিয়েছি। যদি কারো বুঝতে প্রবলেম হয় সেক্ষেত্রে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। হ্যাঁ, আব্দুর রহিম, আফরোজা আফরোজ, সৈয়দা অন্ত আলম, আপনাদের অ্যান্সারটা সঠিক, এটা 9 হবে। তো এর পরের প্রশ্নটি নিচ্ছি। 3 নাম্বার প্রশ্ন বলা হচ্ছে এবিসি, এই এবিসি কে আমরা কোড করেছি, কি দিয়ে কোড করলাম? জেড ওয়াই এক্স, অর্থাৎ এরপরে যখনই এবিসি আসবে এর পরিবর্তে জেড, বি এর পরিবর্তে ওয়াই, আর সি এর পরিবর্তে আমরা লিখেছি এক্স। এই তো এবিসি কে কোড করা হয়েছে হচ্ছে জেড ওয়াই এক্স দ্বারা। জানতে চাচ্ছে যে জি আই ভি ভি, তাহলে এইটা দ্বারা কি বোঝাবে? এবিসি কে যদি আমরা জেড ওয়াই এক্স দিয়ে লিখি তাহলে এই জি আই ভি ভি দ্বারা কি বোঝাবে, এই মানটা জানতে চাচ্ছে। আমরা একটু যদি এবিসিডি গুলাকে লিখি, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড। একটু লক্ষ্য করবেন এখানে সবগুলো লিখেছি। এর পরিবর্তে হচ্ছে জেড, মানে একদম শেষ থেকে। বি এর পরিবর্তে হয়েছে ওয়াই, কারণ এটা প্রথম থেকে দ্বিতীয় বর্ণ আর এটা শেষ থেকে দ্বিতীয় বর্ণ। সি এর পরিবর্তে হয়েছে এক্স, এটা প্রথম থেকে তৃতীয় বর্ণ আর এখানে শেষ থেকে তৃতীয় বর্ণটা নিয়েছি। তো জানতে চাচ্ছে জি, জি আছে কোথায়? 1 2 3 4 5 6 7, তাহলে প্রথম থেকে 7 নাম্বার, এদিক থেকে আমরা শেষের দিক থেকে 7 নাম্বারে আসি, 1 2 3 4 5 6 7, তাহলে এটা হচ্ছে 7 নাম্বারটা। অর্থাৎ এই জি এর পরিবর্তে আমরা লিখবো টি। এরপরে আছে আই, আই 8, এটা হচ্ছে 9, তাহলে এটা 7 হলে এটা 8, এই আর হবে 9, তাহলে আই এর পরিবর্তে লিখবো আমরা আর। এরপরে আছে হচ্ছে ভি ভি, তো ভি হচ্ছে আমাদের কত নাম্বারটা? শেষ দিক থেকে 1 2 3 4 5, এটা হচ্ছে শেষ দিক থেকে 5 নাম্বার, তাহলে প্রথম দিক থেকে 5 নাম্বারে যায়, 1 2 3 4 5, এই 5 এ 5 এ মিলে যাবে, তার মানে ভি এর পরিবর্তে ই, আবারও আছে ভি, ভি এর পরিবর্তে আবারও হবে ই। তো এটার জন্য অ্যান্সার হয়ে যাবে ট্রি। তো এই প্রশ্নটা আপনাদের 40তম বিসিএস এ আসছে, বিগত 40তম বিসিএস এই প্রশ্নটি এসেছিল, যেটা আপনাদের বইয়ের 3 নাম্বার প্রশ্ন। তো যদি কেউ বুঝতে না পারেন সেক্ষেত্রে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। অলরেডি সায়েদা অন্ত আলম এবং মেহেদি রাসেল ভাইয়া, কামরুন নাহার, তাসমিনা নাহার অ্যান্সার করেছেন, মোহাম্মদ সুমন ভাই অ্যান্সার করেছেন, বিল্লাল হোসেন অ্যান্সার করেছেন। থ্যাংক ইউ সো মাচ। তো এভাবে করে কিন্তু আমরা আমাদের এই প্রশ্নগুলো সমাধান করতে পারি। এগুলাকে বিভিন্ন ভাবে কোডিং করা হয়, অনেক ক্ষেত্রে এই বর্ণকে বর্ণ দিয়ে বা অ্যালফাবেট অ্যালফাবেট দিয়ে, আবার দেখা যেতে পারে এখানে বিভিন্ন বর্ণকে আবার নাম্বার দিয়েই করতে পারে। আপনার একটা অক্ষর দেওয়া আছে, অক্ষরটাকে একটা নাম্বারের সাথে তুলনা করে তারপরে কোডিং করতে পারে। তো যেভাবে আসুক না কেন খুব সহজ, জাস্ট একটু চিন্তা করলে এই ধরনের প্রশ্নগুলো অ্যান্সার করতে পারবেন। পরের প্রশ্নটা হচ্ছে যে নিচের কোনটি মৌলিক সংখ্যা? নিচের কোনটি মৌলিক সংখ্যা, এটা আপনাদের জন্যই দিচ্ছি। এই প্রশ্নটার উত্তর আপনারাই দিতে পারবেন, আমি অপশন দিয়ে দিচ্ছি। নিচের কোনটি মৌলিক সংখ্যা, অপশনগুলো লিখে দিচ্ছি আমি। 47, এরপরে হচ্ছে 87, 91, আর ঘ নাম্বার অপশনটি হচ্ছে 143। এই তো এই অপশনগুলো থেকে আপনারা অবশ্যই সঠিক উত্তরটি দিতে পারবেন আমি আশা করছি, কারণ এটা খুব সহজ। ভেরি গুড, সৈয়দ আহমদ আলম অলরেডি অ্যান্সার করেছেন।
মাশাআল্লাহ আকলিমা হোসেন, ঐশী। এটা খুব সহজ একটা প্রশ্ন, অনেকে অ্যান্সার করতে পেরেছেন। আচ্ছা, তাহলে এটার জন্য সঠিক উত্তর হচ্ছে 47, কারণ অন্যান্য সংখ্যাগুলোকে ভাগ করা যায়। এই 87 কে 3 দিয়ে ভাগ করতে পারবো, এই 91 কে 7 দিয়ে ভাগ করতে পারবো, এই 143 কে 11 দিয়ে আমরা ভাগ করতে পারি। এই জন্য বাকি সংখ্যাগুলো মানে বাকি যেটা আছে 47, এটাকে কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। তাহলে মৌলিক সংখ্যা হবে 47 প্রাইম নাম্বার। ওকে, তো নেক্সট ম্যাথটাতে চলে যাচ্ছি। আচ্ছা, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। বলা হচ্ছে যে 2 into 3, একটু মনোযোগ সহকারে দেখবেন, আশা করি যে ভালো মতো লক্ষ্য করলে আপনারা নিজেরাই অ্যান্সার করতে পারবেন। এই 2 into 3 এর মান হচ্ছে 812। বলতে পারেন স্যার কি পাগল হয়েছেন, 3 আর 2 গুণ করলে কি কখনো 812 হয়? না, এটা হচ্ছে একটা অপারেটর। এই অপারেটরটা হচ্ছে আপনাকে জাস্ট এটাকে ক্যালকুলেশন করতে বলছে। মানে আমরা যে এই গুণ চিহ্ন মানে যে গুণ করতে হয় এটাই বুঝি, কারণ এটা আমরা ছোটবেলা থেকে শিখে আসছি। মূলত এটা একটা হচ্ছে অপারেটর, যেটাকে আমরা আহ, যদি গুণ করার অর্থ বুঝি যে এটা ডাবল হয়ে যাবে, ট্রিপল হয়ে যাবে, তাহলে সেই অর্থে ব্যবহার ব্যবহার করে আসছে, এই জন্য এটা ওইভাবে আমাদের মাইন্ডে সেট হয়ে গেছে। তো এইখানে এই অপারেটরটা এরকম ভাবে ব্যবহৃত হয়েছে যাতে ক্যালকুলেট করলে মানটা আসবে হচ্ছে 812। তো সেটা আপনাকে খুঁজে বের করতে হবে যে আমাকে কিভাবে হিসাব করলে এই মানটা থেকে আমরা 812 পাই। এরপর আরো একটা ক্লু দিয়ে দিল, বললো যে 4 into 5, যেহেতু একটা থেকে তো আর আমরা বের করতে পারবো না, এই জন্য আমাকে হিসাবের সুবিধার্থে আরো কয়েকটা মান দেওয়া আছে। এটার মান হবে 1620, অর্থাৎ 1620। এরপরে আসে 6 into 7, এটার মান কত, এটা বের করতে হবে। 6 into 7 এর মান কত হবে? আমি একটু দেখে নিচ্ছি যে আপনারা যারা এই প্রশ্নটার অ্যান্সার করতে পেরেছেন। আশা করবো খুব দ্রুত আপনারা একটু অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন, যেহেতু আমরা অনেকগুলো অঙ্ক সমাধান করব। আচ্ছা, কেউ কেউ অ্যান্সার করতে পেরেছেন, ভেরি গুড। তো এটা একটু যদি চিন্তা করি আমরা, এই 2, এটাকে যদি আমরা 4 দিয়ে গুণ করি, 2 কে মনে মনে 4 দিয়ে গুণ করলাম, 4 2 8, আর 3 কে গুণে 3 4 12। এই 4, এই 4 কে যদি আমি 4 দিয়ে গুণ করি, 4 4 16, আর 4 কে 5 দিয়ে গুণ করলে 4 5 হচ্ছে 20। এই 6, 6 কে যদি 4 দিয়ে গুণ করি তাহলে হবে 4 6 24, আর 7 কে 4 দিয়ে গুণ করলে 4 7 28। তার মানে রেজাল্ট হয়ে যাবে আমাদের 2428। একটু দেখে নিচ্ছি যারা আপনারা সঠিক উত্তরটি দিতে পেরেছিলেন। হ্যাঁ, অনেকের অ্যান্সারটাই সঠিক হয়েছে। আসলাম হুসাইন, এরপর মোহাম্মদ সুমন, নীলিমার নীল, সাথী আক্তার মিম, বিল্লাল হোসাইন, সোনিয়া সনি, এমডি কামরুল হাসান, শারমিন আক্তার, অনেকে অ্যান্সার করেছেন। আচ্ছা, রুহুল কবির রিজভী, একটু জানাবেন এখন বিষয়টা বুঝতে পারছেন কিনা। যারা অ্যান্সার করতে পেরেছিলেন না, তারা একটু জানাবেন, কনফার্ম করবেন যে এখন এই বিষয়টা ক্লিয়ার কিনা। এটা যে কোনো পদ্ধতিতে হতে পারতো, যেহেতু আমাদের এই যে এই দুইটা থেকে আমরা দেখলাম যে না, এটার জন্য 4 দিয়ে গুণ করলে মিলে, এটার জন্য 4 দিয়ে গুণ করলে মিলে, তার মানে এই পরেরটাকেও আমরা যদি এইভাবে ক্যালকুলেশন করি সেক্ষেত্রে মিলবে। আচ্ছা, আর একবার একটু বলতে বলেছেন। এই যে মানগুলোকে এখানে ছিল 2 into 3 ইকুয়াল টু হচ্ছে 812। এই 2 কে যদি আমি 4 দিয়ে গুণ করি, 2 into 4 ইকুয়াল টু হচ্ছে 8, আর 3 into 4 ইকুয়াল টু হচ্ছে 12। এই দুটা অ্যান্সারটাকে জাস্ট আমরা একসাথে লিখেছি। 2 into 4 8, আর 3 into 4 12, 4 into 4 16, আর 5 into 4
20, 6 into 4 24, 7 into 4 28। এভাবে করে আমরা সমাধানটা বের করতে পেরেছি। এই তো নেক্সট ম্যাথে চলে যাই। হ্যাঁ, এমএস মিকাইল ভাই আরেকবার একটু বলেছি, এরপরেও যদি প্রবলেম থাকে জানাবেন, চেষ্টা করব হয়তো পরবর্তী আরো একটা এক্সাম্পল দিয়ে বা এই টাইপের কোনো ম্যাথ যদি আসে সেক্ষেত্রে সমাধান করে দেওয়ার জন্য। ঠিক আছে, আমরা নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। নেক্সট কোশ্চেনটা হচ্ছে আমাদের 6 নাম্বারটা। 6 নাম্বার কোশ্চেনে বলতেছে একটা ধারা দেওয়া আছে 1 2 5 10 13 26 29 এবং সব শেষে আছে হচ্ছে 48। ধারাটি একটু লক্ষ্য করবেন 1 2 5 10 13 26 29 আর হচ্ছে 48। তো বলা হচ্ছে যে কোন সংখ্যাটি নিম্নোক্ত ধারার অন্তর্ভুক্ত নয়, মানে এখানে একটা অড নাম্বার আছে, সেই অড নাম্বারটা খুঁজে বের করতে হবে। এখানে একটা অড নাম্বার আছে, যে নাম্বারটা খুঁজে বের করতে হবে, এই ধারার সাথে আসলে যায় না, মানে এই সিকোয়েন্সটা মেইনটেইন করে নাই বা সবগুলো নিয়ম মানে নাই, এরকম কোন সংখ্যাটি আছে, ভুল আছে কোনটাতে, সেই ভুল সংখ্যাটি খুঁজে বের করতে হবে। কি মনে হয় আপনাদের কাছে কোন সংখ্যাটি ভুল? আমি আপনাদেরকে একটু দিয়ে দিচ্ছি, অপশন গুলো দিয়ে দিচ্ছি, দেখি কে কে অ্যান্সার করতে পারেন আপনারা। 1 10। সঠিক উত্তর জানতে চাই নাই, জানতে চাচ্ছে যে এদের মধ্যে ভুল কোনটা, এই সংখ্যাগুলোর মধ্যে ভুল আছে কোনটা। 1 কি ভুল নাকি 10 ভুল না 29 ভুল নাকি 48 ভুল? তো এই জন্য আপনাকে যেটা করতে হবে, প্রথমেই এর যে সঠিক নিয়ম, যে কোন নিয়মে সংখ্যাগুলো সাজানো হয়েছে, এই নিয়মটা একটু খুঁজে বের করার চেষ্টা করতে হবে। তো আপনাদেরকে আমি জাস্ট 30 সেকেন্ড সময় দিচ্ছি, যে একটু নিজেরা আগে চেষ্টা করেন, যদি একান্ত ভাবেই না পারেন সেক্ষেত্রে অবশ্যই আমি দেখিয়ে দিব। হ্যাঁ, অপশন দিয়েছি। যাক, তিনজন তিনটা অ্যান্সার দিয়েছেন। 29 48 10, আবারও 29 48 দুইটা অ্যান্সার আসছে। তার মানে অলরেডি আমরা তিনটা অপশন পেয়েছি এখান থেকে। এই তিনটা অপশনের মধ্যে যে কোনো একটা অপশন হয়তো সঠিক, আবার একও সঠিক হতে পারে, তাই না? তো প্রত্যেকে হয়তো কোনো না কোনো ভাবে আপনাদের চিন্তা ভাবনা থেকে একটাকে ভুল প্রমাণিত করার চেষ্টা করেছেন। অবশ্যই এর পেছনে আপনাদের নিজস্ব যুক্তি আছে। তো যুক্তিটা অবশ্যই যুক্তিসঙ্গত হতে হবে, যে না সবটার ক্ষেত্রে মিলতে হবে। তো সেক্ষেত্রে আমরা কিভাবে যেতে পারি? স্যার, প্রথমটাতে 2 এর সাথে 2 গুণ করার পর যা হলো তার সাথে 3 গুণ করে শেষের 2 ডিজিট 12 হলো, কিন্তু পরেরটা তো আর বাম পাশের গুণফলের সাথে পরের ডিজিট গুণ করলাম না, কিন্তু কেন? আপনি কোন প্রশ্নের কথা বলছেন আমি এখানে ক্লিয়ার না। যে প্রথমটাতে 2 এর সাথে 2 গুণ করার পর যা হলো তার সাথে 3 গুণ করে শেষের 2 ডিজিট 12 হলো, এই প্রশ্নটা কোনটা? আপনি হয়তো আগের প্রশ্নটার কথা বলছেন, এখানে 2 গুণ করা হয় নাই, এটাকে 4 দিয়ে গুণ করেছি, 4 দিয়ে গুণ করলে হবে 8, আবার এই 3টাকেও 4 দিয়ে গুণ করেছিলাম, তো 4 দুগুণা 8, 3 4 হচ্ছে 12, এইভাবে হয়েছিল। তারপরের সংখ্যাটা ছিল 4 ইন্টু 5, তো এটাকেও 4 দিয়ে গুণ করেছিলাম, 4 ইন্টু 4 16, 5 কেও 4 দিয়ে গুণ করেছিলাম 20, এভাবে করে করেছিলাম আগের প্রশ্নটা। হ্যাঁ, আমি আপনাকে বুঝিয়েছি, আপনি আমার মনে হয় যে বুঝতে পেরেছেন 5 নম্বরের আগেরটা। ঠিক আছে, আবারও দেখেন আমাদের সংখ্যাগুলো ছিল এমন যে 2 ইন্টু 3, এটার মান হচ্ছে 812, তাহলে এটাকে 4 দিয়ে গুণ করছি, 4 দুগুণা কত 8, আবার এই 3টাকেও 4 দিয়ে গুণ করলাম, 3 4 কত 12, এরপরে ছিল 4 ইন্টু 5, এটাকে 4 দিয়ে গুণ করলাম, 4 4 16, আর 5 কে 4 দিয়ে গুণ করলে 4 5 20, 4 ইন্টু 4 5 ইন্টু 4, তাহলে এরপরেরটা কত হবে 6 ইন্টু 2 আর 7
সরি 6 × 4, 7 × 4, তাহলে 4 6 24, 4 7 28। জাস্ট এরকম ভাবে গিয়েছিল। আশা করি বুঝতে পেরেছেন। ওকে, তো আমরা এই প্রশ্নটা দেখি। যারা এই প্রশ্নটার অ্যান্সার এখনো করতে পারেন নাই বা ধরতে পারেন নাই তাদের উদ্দেশ্যে আমি আরো একবার বলে দিচ্ছি। 1 2 5 10 13 26 29 আর 48। তো প্রথমে আপনাকে দেখতে হবে যে এই ধারাটা কিভাবে যাচ্ছে। যদি আমরা ব্যবধান বের করার চেষ্টা করি, এটার ব্যবধান 1, এইখানে ব্যবধান আছে 3, এইখানে ব্যবধান 5, এইখানে আবার ব্যবধান 3, এই 13 থেকে এটার ব্যবধান হচ্ছে 13, আর এইখানে ব্যবধান আবার 3, পরেরটাতে ব্যবধান দেওয়া আছে কত 19। এইটা সংখ্যা, এই দুটো সংখ্যার ব্যবধান দেওয়া আছে 19। তো আমাদের কোনো ব্যবধানটা কিন্তু মিলছে না। হ্যাঁ, একটা জিনিস মিলে, সেটা হচ্ছে এই 2 এর থেকে 5 এর ব্যবধানটা মিলে, আবার 10 এর থেকে 13 এর ব্যবধান মিলে, আবার 13 থেকে 29 এর ব্যবধান, সরি 26 থেকে 29 এটার ব্যবধানটা মিলে। এই ব্যবধানগুলো মিলে না। 2 থেকে 5 এর ব্যবধান 3, 10 থেকে 13 এর ব্যবধান 3, 26 থেকে 29 এর ব্যবধান 3। তাহলে একটা সিকোয়েন্স মানে আমরা মিলাতে পারলাম। পরেরটা দেখি, এই সংখ্যাটা কেমন হয়েছে। 1 কে যদি আমি 2 দিয়ে গুণ করি, তাহলে 1 আর 2 গুণ করলে 2। এই 5 কে যদি 2 দিয়ে গুণ করি, 5 2 10। এই 13 কে যদি 2 দিয়ে গুণ করি, 13 2 26। তাহলে এই 29 কে 2 দিয়ে গুণ করলে পরবর্তী সংখ্যাটা কত হবে 48। এই 58, 29 কে 2 দিয়ে গুণ করলে আমরা পাবো 58, অর্থাৎ এই সংখ্যাটা 48 এর পরিবর্তে হবে হচ্ছে 58। তার মানে ভুল আছে, এটা ভুল। ঠিক আছে। হ্যাঁ, আসলাম হুসাইন, আপনার চিন্তাটা ঠিক আছে, 48 এর জায়গায় 58 হবে। আচ্ছা, আজান হচ্ছে, আমরা জাস্ট 1 মিনিট পরে শুরু করছি। আজানটা শেষ হলে আমরা শুরু করব, একটু ওয়েট করবেন। আচ্ছা, 6 নাম্বারটা আরেকবার আমি বুঝিয়ে দিব। যে আপনারা যারা প্রশ্ন দেখতে পাচ্ছেন তারা এই প্রশ্নটার অ্যান্সার দিতে থাকেন, আমি অবশ্যই আপনাদের এর আগের প্রশ্নটাও আরেকবার আমি বুঝিয়ে দিব।
ওকে। আর এর মধ্যে হয়তো ক্লাস করার মধ্যে আপনারা যারা এখনো ক্লাসটি শেয়ার করার সুযোগ পান নাই তারা অবশ্যই ক্লাসটি শেয়ার করে দিবেন। আচ্ছা, আমরা দেখি আগে আগে প্রশ্নটা দিয়ে আসি। তো বলা হচ্ছে যে আগের প্রশ্নটাতে 48 কেন হলো, অনেকেই বুঝতে পারে নাই, তারা একটু লক্ষ্য করবেন। এটা হচ্ছে সাধারণত দুইটা ধারাকে মিশ্রণ করে আমরা একটা ধারা তৈরি করতে পারি, মিক্সড করে। ঠিক আছে? তো এখানে হচ্ছে ঠিক একই রকম ভাবে ওরকম ভাবে গিয়েছে যে এই ধারাটা অর্থাৎ পরবর্তী পদটা হচ্ছে 3 করে যোগ করে পেয়েছি প্রথম অংশে। অর্থাৎ প্রথমটা হচ্ছে একের সাথে যদি আমরা নিচে লিখি একটু, একের সাথে যদি 2 গুণ করি পাচ্ছি 2, এই সেই 2। এরপরের কাজটা হবে এর সাথে আমরা 3 যোগ করব, মানে দ্বিতীয় পদ পেলাম হচ্ছে 2 গুণ করে, তৃতীয় পদ পাচ্ছি আবার 3 যোগ করে 5, চতুর্থ পদ পাবো আমরা এই 5 এর সাথে আবার 2 গুণ করব 10, পঞ্চম পদ পাবো 10 এর সাথে 3 যোগ করে 13। তার মানে বিজোড় পদগুলো পাচ্ছি আমরা 3 যোগ করে করে, আর জোড় পদগুলো পাচ্ছি ওই সংখ্যার সাথে পরবর্তী যদি আমরা 2 গুণ করি তাহলে জোড় সংখ্যক পদগুলো আসছে। প্রথমটা ছিল 1, 1 এর সাথে 2 গুণ করলাম পেলাম 2, দ্বিতীয় পদ। তৃতীয় পদ পেলাম আবার এই 2 এর সাথে 3 যোগ করে। চতুর্থ পদ পেলাম 5 এর সাথে 2 গুণ করে, এই 10 এর সাথে আবার 3 যোগ করলে আসবে 13। তাহলে পরবর্তী পদ হবে একবার 2 দিয়ে গুণ করতেছি, পরের বারই আবার 3 যোগ করতেছি, আবার 2 দিয়ে গুণ করছি, এর পরের বার আবার 3 যোগ করতেছি, এভাবে করে হচ্ছে এই ধারাটা তৈরি হয়েছে। তাহলে 13 দুগুণা কত হবে 26, এই 26 এর সাথে আবার 3 যোগ করব, হবে 29। তাহলে এর পরের কাজটা কি, আবার 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে হবে 58। যদি এর পরের পদটা বের করতে বলতো তো সেক্ষেত্রে আমরা আবার 3 যোগ করতাম, মান পেতাম 61। তো এখানে হওয়ার কথা ছিল 58, কিন্তু এখানে ভুল করে দেওয়া হয়েছে 48। এটাই হচ্ছে প্রশ্নের ভুল। তো আপনাকে বের করতে বলা হচ্ছে যে প্রশ্নে কোন সংখ্যাটি ভুল ছিল। তো ভুল ছিল হচ্ছে 48, যার মান হবে হচ্ছে 58। তো এখন প্রশ্ন হচ্ছে এখানে যে নিচের কোনটা মৌলিক সংখ্যা নয়, নিচের কোনটি মৌলিক সংখ্যা নয়। তার মানে এই 4টা সংখ্যার মধ্যে 3টি সংখ্যা আছে মৌলিক, আর একটা সংখ্যা আছে মৌলিক নয়। তো সেই মৌলিক সংখ্যাটি খুঁজে বের করতে হবে, যে সংখ্যাটাকে অন্য কোনো সংখ্যা দিয়ে অবশ্যই ভাগ করা যাবে। তো আমরা কিন্তু এই 253 এই সংখ্যাটাকে 11 দিয়ে ভাগ করতে পারি। 11 দুগুণা 22, অবশিষ্ট থাকবে 3, 3 11 33। ওকে, তার মানে এই 253 এই সংখ্যাটি মৌলিক সংখ্যা নয়। আগের প্রশ্নটি যদি বুঝে থাকেন, যারা প্রশ্ন করেছিলেন আরেকবার বুঝিয়ে দেওয়ার রিকোয়েস্ট করেছিলেন, তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে বুঝতে পেরেছেন কিনা। 7 নম্বরের প্রশ্নটা সঠিক ছিল যে নিচের কোন সংখ্যাটি মৌলিক সংখ্যা নয়। দুশো তিপ্পান্ন বাদে অন্য সংখ্যা দ্বারা বিভাজ্য। হ্যাঁ, 253 সংখ্যাটি তো মৌলিক সংখ্যা নয়। আপনি প্রশ্নটি ভালো মতো লক্ষ্য করেন, আগে প্রশ্নটা দেখেন, প্রশ্নটা বুঝে এরপর অ্যান্সার করেন। ঠিক আছে, 8 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি। প্রশ্নে ছিলই যে কোনটি মৌলিক সংখ্যা নয়, তার মানে কোনটি যৌগিক সংখ্যা। এই জন্যই 253 অ্যান্সার হয়েছে, কারণ এই সংখ্যাটিকে অন্য সংখ্যা দিয়ে ভাগ করা যাবে। এরপরের সংখ্যাটিতে চলে যাচ্ছি। এরপরের সংখ্যাটি হচ্ছে, মানে পরের প্রশ্নটি হচ্ছে জেডি, তারপরে আছে হচ্ছে কে এফ, এটার একটা ধারা পিএম টি আর। তো বলা হচ্ছে যে এই প্রশ্নবোধক চিহ্নিত অংশে আমাদের সংখ্যা কোন, মানে উত্তর কোনটা হবে, এই স্থানে কোনটা হবে, কোন বর্ণ দুটো হবে, এটা আমাদেরকে বের করতে হবে। তো আমরা যদি প্রথমগুলো দেখি, যে কে, তারপর হচ্ছে পি, এরপরে আছে টি, তো এইগুলো কিভাবে গেল, জে, কে, এল, এম, এন, ও, পি, কিউ, আর, এস, টি। একটু লক্ষ্য করবেন, প্রথমটা জে, এটা আছে, এটা নিয়েছি আমরা, এরপরেরটা কে নিয়েছি, তো তারপরে কোনটা হবে এখানে দেওয়া নাই, এরপরে আছে হচ্ছে পি, এই মানটা আছে, এবং সব শেষে আছে টি। তো
তো প্রথমটাতে এর মাঝে কোনো ব্যবধান ছিল না, এইখানে ব্যবধান আছে 3টা, এই 3টা বাদ দিয়েছি, 3টা বাদ দিয়ে এরপরে নিয়েছি টি, আর মাঝখানে এখনো আছে আমার 4টা, এই 4টার মধ্যে যে কোনো একটা এখানে হবে। তাহলে কোনটা হবে? আমরা যদি এখানে যেহেতু 3টা বাদ দিছি, আগে যদি 2টা বাদ দিই, তাহলে এই 2টা বাদ, এন আর ও বাদ দিলে থাকবে আমাদের শুধু এম, আর এইখানে একটা বাদ, তাহলে কি মিলে? এখানে একটাও বাদ দেয়নি, শূন্যটা একটাও বাদ দেয়নি, পরপর নিলাম, এরপরে একটা বাদ, এরপরে 2টা বাদ, এরপরে 3টা বাদ, ধারাবাহিকতা আসছে অবশ্যই। এই জন্য এই স্থানে প্রথমটা হবে হচ্ছে এম, পরেরটা একই রকম বের করি, ডি, ডি ই এফ জি এইচ আই, তো ডি ই এফ জি এইচ আই জে কে এভাবে করে গেল। তো এখানে যদি আমরা লক্ষ্য করি, প্রথমে ডি নেওয়া হয়েছে, এরপরে নেওয়া হয়েছে এফ, একটা বাদ, তারপরে সংখ্যাটা নাই, এরপরে আছে হচ্ছে পি নেওয়া হয়েছে, পি, এগুলা বাদ দিয়ে সরাসরি আমরা নিব হচ্ছে পি। এখানে সরি পি না তো, এই এফ এর পরে নেওয়া হয়েছে এম, ডি, ডি এর পরে নেওয়া হয়েছে এফ, এফ এর পরে নেওয়া হয়েছে এম, এম এর পরে নেওয়া হয়েছে আর, এই সংখ্যাগুলো নাই। সেকেন্ড সিকোয়েন্সটা যদি আমরা একটু দেখি, ডি এফ এম আর, মাঝখানেরটা কত হবে? তো এখানে একটা বাদ দিলাম, এখানে এম এর পরে আবার বাদ দিয়েছি কয়টা? এম এর পরে, এই এম নেওয়ার পরে আমরা নিয়েছি হচ্ছে সরাসরি আর, আর নিয়েছি, তাহলে বাদ পড়েছে কয়টা? এই যে 4টা, এখানে বাদ পড়লো 4টা, তাহলে এইখানেও কি পরিবর্তিত হচ্ছে, তার মানে আগে বাদ দিব কয়টা আমরা? এই 3টা, 3টা বাদ দিয়ে যদি আই নিই, তাহলে তার আগে আবার বাদ পড়ে যাবে 2টা, সিকোয়েন্স মিলে যাচ্ছে, প্রথমে একটা বাদে, তারপরে 2টা বাদে, এরপরে 3টা বাদে, এরপরে 4টা বাদে, তাহলে এখানে হবে হচ্ছে এম আই, উত্তর হবে এম আই। আমি একটু দেখে নিচ্ছি যে আপনারা আচ্ছা 249 কোনটার অ্যান্সার দিয়েছেন আমি ক্লিয়ার না। সৈয়দা শিফা, এখানে তো অপশনে 249 ছিলই না, আপনি 249 কোথায় পেলেন? একদম সহজভাবে চিন্তা করেন যে নিচের কোনটি মৌলিক নয়, আমরা সবসময় উত্তর করি যে নিচের কোনটি মৌলিক, আর এখানে জানতে চাচ্ছে যে নিচের কোনটি মৌলিক নয়। মৌলিক নয় মানে কি? নিচের কোনটি যৌগিক, আপনাকে প্রশ্ন করেছে নিচের কোনটি যৌগিক, তাহলে যৌগিক সংখ্যা কোনটা? এই 253, এই সংখ্যাটাকে 11 দিয়ে ভাগ করা যায়, 11 দুগুণা 22, থাকে 3 3 33, 3 11 33, যেহেতু 253 কে 11 দিয়ে ভাগ করা যায়, এই জন্য এই সংখ্যাটা হবে কে আমাদের এই যৌগিক সংখ্যা, তার মানে মৌলিক সংখ্যা নয়। আশা করি বুঝতে পেরেছেন। ওকে, তাহলে নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। তো এটা হচ্ছে একটা বাদে একটা, 2টা বাদে একটা, 3টা বাদে একটা, 4টা বাদে একটা, এই ধারাবাহিকতা মিলিয়ে এই প্রশ্নটার অ্যান্সার করা হয়েছে। আচ্ছা 241 কে আমরা অনেকেই 249 মনে করেছি, না এটা তো মনে করা যাবে না, 241 241ই হবে। ঠিক আছে, আমরা পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি। পরবর্তী সংখ্যাটা হচ্ছে 9 নাম্বার প্রশ্ন। আচ্ছা এটা আমি একটু নিচে লিখি, না হলে প্রশ্নগুলো মিলে যাবে, আর একটু ছোট ছোট করে লিখছি। এখানে বলা আছে হচ্ছে 9, 81, 1, 56 আর হচ্ছে 7, 3, 36, 9 আর হচ্ছে 27, এবং এখানে আছে 1, 9, 36, 9 আর হচ্ছে 27। তো বলা হচ্ছে যে এই যে যে প্রশ্নবোধক চিহ্ন, এই স্থানের সংখ্যাটি কত হবে, এই স্থানে কোন সংখ্যাটি হবে?
এটা থেকে আপনাকে প্রমাণ করতে হবে যে এই নিচের সংখ্যাটি মানে প্রশ্নবোধক চিহ্নিত উত্তর কোনটা হবে। আমরা যদি একটু লক্ষ্য করি যে এই ধারাবাহিকতাটা কিভাবে আসছে, মানে এই সংখ্যাগুলোকে কিভাবে লেখা হলো। যেহেতু মাঝের সংখ্যাটা নিয়ে প্রশ্ন উঠেছে, এই মাঝের সংখ্যাটি আমরা একটু খুঁজে বের করার চেষ্টা করি যে মাঝের সংখ্যাটা কিভাবে হলো। তো 9 দিয়ে যদি আমরা 81 কে ভাগ করি আসবে কত? 9। এই 7 দিয়ে যদি আমরা 56 কে ভাগ করি আসবে হচ্ছে 8। আর এই দুইটার বিয়োগ ফল হচ্ছে 1। এই সংখ্যাটাই আছে আমাদের এখানে। এখানে এই 3 দিয়ে যদি 36 কে ভাগ করি হবে হচ্ছে 12। আর 9 দিয়ে যদি 27 কে ভাগ করি হবে হচ্ছে 3 3 9 27। তাহলে এই দুটাকে বিয়োগ করলে এই মাঝখানের সংখ্যাটি হওয়ার কথা হচ্ছে 9, অর্থাৎ উত্তর হবে 9। একই ধারাবাহিকতায় দেখে আমরা এটাও মিলে কিনা। এই 9 দিয়ে যদি আমরা 36 কে ভাগ করি আসবে হচ্ছে 4, 9 দিয়ে 27 কে ভাগ করলে আসবে 3 এবং 4 থেকে 3 বিয়োগ করলে 1। তো এই ধারাবাহিকতা থেকে এই মাঝের সংখ্যাটি হবে হচ্ছে 9। কেউ যদি বুঝতে না পারেন একটু দ্রুত কমেন্ট করে জানাবেন। ঠিক আছে, আমি তাহলে নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। যদি আপনাদের প্রবলেম হয় সেক্ষেত্রে তো আপনারা কমেন্টের মাধ্যমে জানানোর সুযোগ রয়েই গেছে। তো এরপরে 10 নম্বর প্রশ্নে চলে গেলাম। 10 নম্বর প্রশ্নটি হচ্ছে প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে। এখানে একটা ধারা দেওয়া আছে 3 10 9 8, এরপরে হচ্ছে 27 6 81 4 243। এই প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি হবে এটা জানতে চাচ্ছে। এটা খুব সহজ একটা প্রশ্ন, যদি একটু ভালো মতো লক্ষ্য করি আমরা তাহলেই কিন্তু উত্তর পেয়ে যাব। 3, তারপরে আছে 10 9 8 27 6, অর্থাৎ এদের ব্যবধান বা আমরা যদি গুণ করে করে পরবর্তী পদটা বের করতে চাই মিলবে না। এই ধারাটাও একটা মিশ্রণ করা আছে, অর্থাৎ দুইটা ধারা মিক্স করে দেওয়া আছে। এই 3 কে যদি আমি 3 দিয়ে গুণ করি 9, 9 কে 3 দিয়ে গুণ করলে 27, 27 কে 3 দিয়ে গুণ করলে 81, 81 কে 3 দিয়ে গুণ করলে 243। এই ধারাটার একটা ধারাবাহিকতা আছে, প্রত্যেকটা পদ 3 দিয়ে গুণ করলে পরবর্তী পদ পাওয়া যাচ্ছে। আবার এই ধারাটারও একটা ধারাবাহিকতা রয়েছে। 10 8, ব্যবধান কত? 2, 2 কমে গেছে। এই 8 এর থেকে 6 আবারও 2 কমে গেছে। 6 থেকে আসছে 4 আবারও 2 কমে গেছে। পরবর্তী পদটা যদি আরো 2 কমে যায় এখানে উত্তর হবে 2। তাহলে আমাদের এটার জন্য অ্যান্সার 2। ভেরি গুড। তাসমিনা আক্তার, শারমিন আক্তার, আসলাম হুসাইন, আফরোজা আফরোজ, নীলিমা নীলেম জালামিন, আকলিমা ইমরোজ ঐশী সহ অনেকেই অ্যান্সার করেছেন এবং আপনাদের উত্তরটি সঠিক হয়েছে। তো আপনারা যারা এখনো এই মাস ফরওয়ার্ডের এই বইটি সংগ্রহ করেন নাই তারা কিন্তু খুব সহজে এই বইটা সংগ্রহ করতে পারেন। এই মাস ফরওয়ার্ড অ্যাপস এর মাধ্যমে গিয়ে রেজিস্ট্রেশন কমপ্লিট করে সেখান থেকে এই বই অর্ডার করতে পারবেন আপনারা। তো এটা অর্ডার করলে এখানে টোটাল 16টা লেকচার আছে এই মানসিক দক্ষতা এবং গাণিতিক যুক্তির উপরে, এবং প্রত্যেকটা লেকচারই খুব সাজানো গোছানো, যেখানে ক্লাস ওয়ার্কের পাশাপাশি স্টুডেন্টদের বাড়ির কাজগুলো খুব চমৎকার ভাবে দেওয়া আছে আপনাদের প্র্যাকটিস করার জন্য। যার কারণে প্রত্যেকটা লেকচার শেষে আপনারা যদি বাসায় এই বাড়ির কাজগুলো প্র্যাকটিস করেন তাহলে অনেকাংশে উপকৃত হবেন। হ্যাঁ, যাদের কাছে বই আছে তাদের প্রশ্ন না করতে অ্যান্সার করাটা স্বাভাবিক, কারণ তারা তো ধারাবাহিকতা জানে যে পরের প্রশ্নটা কোনটা হবে, সেই ক্ষেত্রে তারা অ্যান্সারটা অবশ্যই করতে পারবে। তো এর পরের প্রশ্ন আমরা চলে যাই। 11 নম্বর প্রশ্ন, আপনাদের শীটের 11 নম্বর প্রশ্ন হচ্ছে এটা 45। এটা প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে আর এই সংখ্যাটা হচ্ছে 35। 30 15, এরপরে হচ্ছে 25 19 28 80 আর হচ্ছে 21। তো এই প্রশ্নটা আমাদের আসছে হচ্ছে 36তম বিসিএস এ। মেন্টাল অ্যাবিলিটির সুবিধা হচ্ছে যে এটা আপনার পিডি এবং রিটেন দুইটা একসাথে প্রিপারেশন নেওয়া সম্ভব, কারণ হচ্ছে যে একদম সেম টপিক, পিডির জন্য এবং রিটেনের জন্য টপিক গুলো সেম, শুধুমাত্র প্রশ্ন প্যাটার্ন গুলো সেম,
কারণ ওইখানে আপনাকে এমসিকিউ টাইপের প্রশ্ন অ্যান্সার করতে হবে প্রিলিতে এবং রিটেন দুইটা জায়গায় এমসিকিউ টাইপের প্রশ্নগুলো থাকবে। তো যাই হোক, আমরা এই প্রশ্নগুলো একটু সমাধান করি যে এই প্রশ্নটার জন্য এই চিহ্নিত প্রশ্নবোধক চিহ্নের জায়গায় কোন সংখ্যাটা হবে। তো এতক্ষণ আপনারা নিশ্চয়ই কিছুটা ধরতে পেরেছেন যে সংখ্যাগুলো কিভাবে তৈরি হলো। এটা হচ্ছে প্রথমটা দেখি আমরা, প্রথমটা আছে 15, 30, 45, 19, 25 নাই, 21, 28, 35। তাহলে এটা কিভাবে গেল? এই 15 সাথে যদি আমরা 15 যোগ করি, 15 যোগ 15 কত হলো? 30। এই 30 এর সাথে আবার 15 যোগ করলাম, 30 আর 15 যোগ করলে হয়ে যাবে 45। আবার দেখি, মানে এটা কিন্তু এরকম না যে এই দুইটা সংখ্যা আমরা যোগ করেছি, তা কিন্তু নাই। এই যে 15 আর 30 যে যোগ করছি, এটা যোগ করে কিন্তু এটা হয় নাই। এটা হয়েছে কি, 30 থেকে 15 বিয়োগ করলাম, বিয়োগ করলে হয় হচ্ছে 15। কারণ আপনার প্রথমে যেটা আমরা চিন্তা করলাম যে 30 আর 15 যোগ করলে হবে 45, তাহলে এখানে 28 আর 21 যোগ করলে তো আর 35 হয় না। তার মানে এই ধারণাটা কিন্তু মিলে না। আমাদের প্রথমেই একটা ধারণা আসে যে না, এই দুটা যোগ করে মনে হয় এটা হয়েছে, কিন্তু এখানে এসে আমাদের ওই ধারণাটাই ঘুরে বালি যে না, এটা তো মিললো না। তাহলে কি হলো, এই 30 আর 15 এই দুটার ব্যবধান বের করলাম, ব্যবধান হচ্ছে 15। এই 15কে যদি আমরা 30 এর সাথে যোগ করি তাহলে হলো 45। একই রকম ভাবে এই 21 আর 28 এই দুটাকে যদি আমরা বিয়োগ করি পাই হচ্ছে 7। এই 28 এর সাথে যদি আমরা 7 যোগ করি তাহলে আমাদের হবে 35। ঠিক আছে? তাহলে এটার জন্য আমরা দেখি এই 19 আর 25 যদি বিয়োগ করি, বিয়োগ ফল পাবো হচ্ছে 6। তাহলে 6 এর সাথে যদি আমরা 25 যোগ করি, 25 যোগ 6 ইকুয়াল টু কত হবে? 31। এটার জন্য রেজাল্ট হয়ে যাবে 31। ভেরি গুড, অনেকেই অ্যান্সার করেছেন। হ্যাঁ, এটার জন্য রেজাল্ট হয়ে যাচ্ছে 31। আবার আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি, আজকের এই ক্লাসটি মাস ফরওয়ার্ড কর্তৃক আয়োজিত 43তম প্রিলিমিনারির জন্য যে তৃতীয় ব্যাচের ক্লাস হচ্ছে, এই ক্লাসটি উন্মুক্ত বা পাবলিকলি নেওয়া হচ্ছে, সম্পূর্ণ ফ্রি আপনাদের জন্য। তো এই কোর্সটিতে আপনারা এখন তার অংশগ্রহণের সুযোগ নেই, এর পরবর্তী ব্যাচে চাইলে আপনারা অংশগ্রহণ নিতে পারবেন। তো সেই ক্ষেত্রে আপনারা মাস ফরওয়ার্ডের সাথে যোগাযোগ করবেন। ওকে, এরপরে প্রশ্নটাতে চলে যাচ্ছি আমরা। 12 নম্বর প্রশ্ন। 12 নম্বর প্রশ্নটা হচ্ছে এরকম, 5 আর 3 যোগ করলাম, যোগ করলে হয়েছে 28। এরপরে 9 আর 1 এই দুটা যোগ করলে হয় হচ্ছে 810। এরপরে আছে হচ্ছে 2 আর 1, 2 আর 1 যোগ করলে হয় হচ্ছে 13। জানতে চাচ্ছে 5 আর 4 এই দুটা সংখ্যা যোগ করলে কত হবে। 5 আর যোগ 3, মানে এটা স্যারকে আবার পাগল ভাবেন না যে স্যার কি বলতেছে যে 5 আর 3 যোগ করলে কখনো 28 হয়, 9 আর 1 যোগ করলে কখনো 810 হয় না। এর আগে কিন্তু সেম টাইপের একটা ম্যাথ করে আসছি আমরা, যেটা হচ্ছে একটা অপারেটর, এটাকে আপনাকে যেভাবে অপারেট করতে বলবে আমাকে সেভাবেই করতে হবে। এখন বলে দিচ্ছি এই সিস্টেমটা ফলো করতে হবে যে না, 5 আর 3 যোগ করলে ফলাফল 88 হবে, 9 আর 1 যোগ করলে 810 হবে। তার মানে এখানে এরা কোনো না কোনো একটা রুলস ফলো করছে, সেই রুলসটা আমাকে খুঁজে বের করে ওইটাকেই ফলো করতে হবে, যেটা আমরা কিছুক্ষণ আগেও সেম টাইপের একটা ম্যাথ করে আসছি। ওকে, তো হয়তো অনেকে পেয়েও গেছেন। যে আমরা কিভাবে এই প্রশ্নটা অ্যান্সার করতে পারি একটু যদি লক্ষ্য করেন, আছে হচ্ছে 28, এখানে আছে 5 আর 3। এই 5 আর 3 যোগ করলে কত হয়? 5 আর 3 যোগ করলে হয় 8। আর 5 এর থেকে যদি আমরা 3 বিয়োগ করি, 5 এর থেকে 3 বিয়োগ করলে হবে 2, আর এটা হচ্ছে 8। এই হচ্ছে সেই 28। 9 আর 1 যোগ করলে 10, আর 9 এর থেকে 1 বিয়োগ করলে 8, আর 9 এর সাথে 1 যোগ করলে 10। এই সেই 810। এই 2 আর 1, 2 এর থেকে 1 বিয়োগ করলে হবে 1, 2 এর সাথে 1 যোগ করলে হবে 3। এই সংখ্যাটা মিলেই হচ্ছে 13। তাহলে পরেরটা দেখি, 5 এর থেকে 4 বিয়োগ করলে হবে 1, 5 আর 4 যোগ করলে হবে 9, উত্তর হবে 19।
অনেকেই এই প্রশ্নটার সঠিক উত্তর দিয়েছেন, একবার বিয়োগ একবার যোগ। জি, আপনাদের উদ্দেশ্যে আবারও বলছি যে আপনারা যারা ক্লাস শেয়ার করেন নাই অবশ্যই শেয়ার করে রাখবেন, এটা আপনার প্রয়োজনের জন্যই। কারণ হচ্ছে এই পেজ থেকে প্রতিদিনই অনেকগুলো করে লাইভ ক্লাস হয়। তো সেক্ষেত্রে এই ক্লাসটি মানে সাবজেক্ট ওয়াইজ এই ক্লাসটি যদি আপনাকে আবার খুঁজে পেতে হয়, এই বিশেষ আপনাকে অনেক ঘেটে তারপরে বের করতে হবে। অর্থাৎ মানে এই ক্লাসটা যদি আপনার প্রয়োজন মনে করেন, তো সেক্ষেত্রে পুনরায় দেখার জন্য অনেক ঘেটে ঘুটে তারপর আপনাকে খুঁজে বের করতে হবে। আর যদি আপনি জাস্ট আপনার টাইম লাইনে শেয়ার করে রাখেন, সেক্ষেত্রে কিন্তু খুব সহজে পেয়ে যাবেন। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন চলে যাচ্ছে যে 1+5+9+81 সমান কত? এই প্রশ্নটার উত্তর কত? যোগফল জানতে চাচ্ছে। তো এই যোগফল বের করার জন্য কিন্তু আপনারা বিভিন্ন ওয়েতে বা বিভিন্ন সূত্র মুখস্থ করে তারপরে অ্যান্সারটা বের করেন। সাধারণত এটা হচ্ছে একটা সমান্তর ধারা। এই সমান্তর ধারার ক্ষেত্রে এন পদের সমষ্টি কত সেভাবে আমরা বের করতে পারি। প্রথমত আসি যে আমরা সেটা কিভাবে বের করি। এই জন্য আমাদের প্রথম কাজ হবে হচ্ছে এনতম পদ, যে 81 কততম পদ, এই জন্য এনতম পদের সূত্রের সাহায্যে বের করা। যে আমরা জানি এনতম পদ, ধরে নিলাম এই এনতম পদের মান হচ্ছে 81। এনতম পদের সূত্র ছিল a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, এটার মান 81। ধারার অঙ্কে আমরা এই ধরনের সূত্র নিয়ে আলোচনা করেছি। তো এর মান কত? এ হচ্ছে প্রথম পদ 1, n মাইনাস 1, ডি এর মান কত? এই 1 থেকে 5 এর ব্যবধান হচ্ছে 4, ইকুয়াল টু হচ্ছে 81। তাহলে n মাইনাস 1 ইন্টু 4, 81 বিয়োগ 1, n মাইনাস 1 80/4, কাটাকাটি করলে 20। সুতরাং n এর মান হবে 20 যোগ 1, n এর মান পেলাম আমরা 21। এটা কেবলমাত্র n এর মান আসছে, অর্থাৎ এই 81 পদটা হচ্ছে 21তম পদের মান। এখন এখান থেকে আবার আমাকে কি করতে হবে? এই ধারার সমষ্টি বের করতে হবে। ধারার সমষ্টির সূত্র n/2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, এটা হচ্ছে ধারার সমষ্টির সূত্র। তো এই সূত্রে যদি আমরা মান বসিয়ে দেই, n এর মান কত? n এর মান হচ্ছে 21, যেটা আমরা বের করলাম 21/2। এর মান হচ্ছে 1, n এর মান পেয়েছি 21 বিয়োগ 1 গুণ হচ্ছে 4, তার মানে 21/2। আর এখানে থাকবে 2 যোগ 21 থেকে 1 বিয়োগ করলে 20, 20 আর 4 গুণ করলে কত পাচ্ছি আমরা? 80। অর্থাৎ 21 গুণ এই 20 আর হচ্ছে 2 আর 80 যোগ করলে কত হবে? হবে হচ্ছে 82। 82 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, মান পাবো 41। তো 21 আর 41 গুণ করলে আমরা অ্যান্সার পেয়ে যাচ্ছি 41 এর 41 এর 1 হাতে আছে 4, 41 দুগুণা 82 আর 4 হচ্ছে 86, 861। তো দেখতেই পাচ্ছেন যে আমরা যদি নরমাল ফর্মুলা ইউজ করে এটার সমাধান করতে চাই, আমাদের অনেকটা সময়েরও প্রয়োজন এবং অনেকটা জায়গারও প্রয়োজন যদি আমরা এই পদ্ধতিতে করতে চাই। কোনটার আগে লিখবো প্লাস, কোনটার আগে মাইনাস, এটা কোনটার জন্য বলছেন? প্লাস মাইনাস এই যে সূত্রের মধ্যে, সূত্র আপনাকে মনে রাখতে হবে। যদি আপনি সূত্র দিয়ে করতে চান তাহলে প্লাস মাইনাস আপনাকে মনে রাখতে হবে যে কখন প্লাস দিবেন কখন মাইনাস দিবেন। তো আমরা চাচ্ছি না যে এই সূত্রটা ইউজ করতে। ঠিক আছে, সূত্র ইউজ করা ছাড়া কিভাবে বের করা যায়। তো দেখেন এটার সিস্টেমটা কি, আমি আরেকটু বেসিক থেকে আসি যাতে আপনাদের মনে থাকে। এই যে আমরা এনতম পদটা বের করলাম না, এই এনতম পদ অতখানি বের করতে হবে না, একবারে বের করব। কিভাবে সেটা? এখানে ব্যবধান কত? ব্যবধান আছে 4 করে, প্রত্যেক পদের ব্যবধান হচ্ছে 4। এটার জন্য লিখলাম 4n, যেহেতু 4 করে ব্যবধান। যদি 2 করে ব্যবধান থাকতো তাহলে লিখতাম 2n, 3 করে ব্যবধান থাকলে লিখতাম 3n, 5 করে ব্যবধান থাকলে লিখতাম 5n। এখন n এর মান 1 বসাবো। n এর মান 1 বসালে এটার মান হয় কত? 4 একে 4, কিন্তু প্রথম পদটা আছে কত? 1।
এখানে n এর মান যদি 1 বসাই, 1 বসাইলে মান হবে 4, কিন্তু প্রথম পদটা আছে কত 1, তাহলে এই 1 বানানোর জন্য আমাকে কি করতে হবে, এখান থেকে 3 বিয়োগ করতে হবে, অর্থাৎ এই n তম পদের মান হবে হচ্ছে 4n-3, এটা হচ্ছে n তম পদের মান। এখন এই মানটাই তো এই 81, এই 4n-1 এই মান -3, এটা মানে তো 81 হবে, বা 4n ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, 81 যোগ 3, আচ্ছা আমরা একটু বাংলা লিখে যাই, 4n-3, তাহলে n এর মানটা কত আসবে, 84 ভাগ 4 ইকুয়াল টু হচ্ছে 21। এটা হচ্ছে আমরা পদ সংখ্যা পেলাম, যেখানে মোট কতটা পদ আছে। এখন আমরা এটা সমষ্টি বের করবো কিভাবে, যেহেতু এটা সমান্তর ধারা, তো সমান্তর ধারার জন্য প্রথম পদ গুণ হচ্ছে শেষ, যোগ হচ্ছে শেষ পদ, ভাগ 2, প্রথম পদ গুণ প্রথম পদ যোগ হচ্ছে শেষ পদ, ভাগ হচ্ছে 2, আর গুণ হবে পদ সংখ্যা, পদ সংখ্যা। এখানে পদ সংখ্যা আছে কতটি, 21টি, এই জন্য 21 দিয়ে গুণ, একবারে পেয়ে গেলাম 41 গুণ 21, এটার মান হয়ে যাবে 861। এভাবে করে খুব সহজে কিন্তু আপনারা বের করতে পারেন। আচ্ছা, কখন যোগ কখন বিয়োগ 12 নম্বরটাতে জানতে চাচ্ছিলেন। 12 নম্বরটা তো আপনাকে এই উত্তর দেখে বুঝতে হবে যে না, এটা আমাকে কিভাবে সাজানো আছে, যেভাবে সাজানো আছে ওটা দেখিয়ে আপনাকে জাস্ট কমন সেন্স থেকে কাজে লাগাতে হবে। এটা নির্দিষ্ট কোনো রুলস নাই, এই একবার দিতে পারে আগে বিয়োগ পরে যোগ, পরের বার আবার দেখা গেল অন্য প্রশ্ন আসছে সেটাতে আগে যোগ করেছে পরে বিয়োগ করেছে, উল্টাপাল্টা দিতে পারে। তো এটা নির্দিষ্ট কোনো রুলস নাই যেটা যে আমি আপনাকে বলবো যে ভাই সবসময় আপনি এটাই করবেন। এটা আপনাকে দেখতে হবে যে প্রশ্নে কোনটা করা আছে, যেভাবে প্রশ্নটা সাজানো থাকবে সেভাবে অ্যান্সার করতে হবে। না, অলওয়েজ 3 মাইনাস হবে না, এই অঙ্কটার জন্য 3 মাইনাস হবে। এখন দেখা গেল যে আপনার প্রশ্নটা আছে এমন 5, তারপরে হচ্ছে 8, 11, এরপরে সংখ্যাটা আছে 14, তো এভাবে করে একটা গিয়েছে। তো এটার জন্য কি আমার মাইনাস করতে হবে না, এটার ব্যবধান কত, এটার ব্যবধান হচ্ছে 3, 5, 8, 11, 14, তার মানে n তম পদ হবে 3n, মান বসালাম, n এর মান 1, কত হয় 3 ইন্টু 1 হচ্ছে 3, কিন্তু এখানে আছে 5, কি করতে হবে আরো 2 যোগ করতে হবে, তার মানে এটার জন্য n তম পদের মান হবে 3n+2। আসলাম হোসেন, আশা করি যে বুঝতে পেরেছেন বিষয়টা। হ্যাঁ আফরোজা, আফরোজ আরো একবার তো বললাম, আরো একবার বলবো। আচ্ছা 2, 7, এরপরে হচ্ছে 12, 17, এই যে একটা পদ মানে ধারা গেল। তো এটার জন্য n তম পদ কিভাবে বের করবো, কত করে ব্যবধান, 2 আর 5 যোগ করলে 7, 7 5 12, 12 আর 5 17, 5 করে ব্যবধান, 5n, n তম পদ বের করছি 5n যেহেতু ব্যবধান 5। এরপরে এই n এর মান 1 বসালাম, কত হলো 5, কিন্তু এখানে আছে কত 2, কত মাইনাস করতে হবে, 3 মাইনাস করলে হয়ে যাচ্ছে, এটার জন্য 3 মাইনাস করতে হবে। ঠিক আছে, তবে সব ক্ষেত্রে কিন্তু 3 না, একটু আগে আমরা দেখেছি এখানে যোগ করতে হবে। ওকে, তাহলে পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। পরের প্রশ্নটা হচ্ছে, আচ্ছা 13 নম্বর প্রশ্ন, রিপিট 13 নম্বর প্রশ্ন। আচ্ছা 13 নম্বর প্রশ্নটা মেবি করা হয় নাই, দেখেন 13 নম্বর প্রশ্নটা ছিল হচ্ছে এই 3, 7, 4, 14, 5, 21, 6, এই হচ্ছে ধারা, একটা ধারা সাজানো আছে 3, 7, 4, 14, 5, 21, 6। তো এটার বলা হচ্ছে যে অষ্টম সংখ্যাটি কত, এটা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অর্থাৎ পরের সংখ্যাটা কত এটা বের করলেই হয়ে যাচ্ছে। এই যে ধারার পরবর্তী সংখ্যাটা বের করতে হবে। তো এখানেও আমরা যদি দেখি যে কিভাবে ধারাটা গিয়েছে, 3, 4, 5, 6, অর্থাৎ 1 করে বৃদ্ধি পাইছে, 7 দুগুণা 14, 3 7 21, তাহলে পরেরটা কত হবে, সাতের ঘরের নামটা 7 দুগুণা 14, 3 7 21, 4 7 28, তার মানে পরবর্তী সংখ্যাটা হবে 28। ঠিক আছে, তাহলে এরপরের কোশ্চেনে যাই।
আপনাদের জন্য আরো একটা দিচ্ছি। 1 3 6 10 15 21। এটার দশম পদ কত? দশম পদ কত হবে? 1 3 6 10 15 21। প্রথমে আপনাকে খুঁজে বের করতে হবে যে এটা কিভাবে, এই ধারাটা কিভাবে গেল, তাই তো? 1 3 6 10 15 21। তাহলে এর পরবর্তী পদটা কত হবে সেটা আপনাকে খুঁজে বের, পরবর্তী দশম পদ এটা হচ্ছে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, এই ষষ্ঠ পর্যন্ত দেয়া আছে। তারপরে সপ্তম, অষ্টম, নবম, দশম, এই পদটা মান বের করতে হবে, এই পদটা কত হবে। একটু যদি লক্ষ্য করি আমরা, এই যে এইগুলা দিয়েছি, এটার ব্যবধান কত? 2, পরেরটার ব্যবধান কত? 3, তারপরেরটার ব্যবধান আছে কত? 4, এরপরেরটার ব্যবধান আছে 5, তারপরেরটার ব্যবধান আছে 6। তো একই রকম ভাবে এর পরবর্তী পত্রের ব্যবধান থাকবে 7 28, এরপরের ব্যবধান থাকবে 8 36, তারপরেরটার ব্যবধান থাকবে 9 36 আর 9 হবে 45, এর পরবর্তীটার ব্যবধান থাকবে 10। তাহলে 45 আর 10 যোগ করলে কত হবে? 55। উত্তর হবে দশম পদ 55। সতেরো নম্বর প্রশ্নটা খুব সহজ, এরকম আছে 2√9 4 25, এর পরবর্তী সংখ্যাটা কত? এটা তো 2, এটা 3, এটা 4, এটা 5, তার মানে এর পরেরটা হচ্ছে 6। খুব সহজ একটা প্রশ্ন এর পরেরটা, 17 নম্বরটা। ওকে, 17 নম্বরের আগে আর একটা প্রশ্ন ছিল, এটা আমি এখন লিখে দিচ্ছি আপনাদেরকে, যেহেতু একই টাইপের প্রশ্ন, একই নিয়মের প্রশ্নগুলো একসাথে দেখানোর চেষ্টা করেছি। তো এখানে একটা টেবিল দেওয়া আছে, A2 C4 E6 এই, তো এখানে আছে G3, এরপরে আছে I5, এরপরেরটা নাই, এরপরে এখানে আছে M5 O9 আর হচ্ছে Q14। তো এখান থেকে মাঝেরটা বের করতে হবে। আমরা যদি লক্ষ্য করি এ, তারপরে আছে সি, এরপরে আছে ই, আগে বর্ণগুলো খুঁজে বের করি। এ, বি নাই, বি বাদ দিয়ে সি, ডি বাদ দিয়ে ই, জি, এইচ বাদ দিয়ে আই, এইচ আই, জে বাদ দিয়ে তাহলে কি হবে এখানে? কে। যদি আমি এটা দেখি, এম, এন বাদ দিয়ে ও, পি বাদ দিয়ে কিউ, তাহলে এখানে জে বাদ দিয়ে হবে কে, এটা হচ্ছে কে। এখন আমি সংখ্যাগুলোতে আসি, 2 4 6, এই 2 আর 4 যোগ করলে হবে 6, 5 আর 9 যোগ করলে হবে 14, 5 আর 9 যোগ করলে কত? 14। তাহলে এই 3 আর 5 যোগ করলে কত হবে? 8। তার মানে এটার জন্য উত্তর হবে KH। হ্যাঁ সুপ্রিয় কিশোর, 13 নম্বর থেকে শুরু হচ্ছে এই জন্যই, কারণ এটা হচ্ছে আমাদের গাণিতিক যুক্তি এবং মেন্টাল এবিলিটি। আপনারা যদি শীটটা দেখেন ভালো মতো, গাণিতিক যুক্তি ও মেন্টাল এবিলিটি 1 থেকে 12 নম্বর লেকচার পর্যন্ত হচ্ছে গাণিতিক যুক্তি, আর 13 নম্বর থেকে 16 নম্বর পর্যন্ত এই লেকচার গুলো হচ্ছে মেন্টাল এবিলিটির। আশা করি অ্যান্সার পেয়েছেন। ঠিক আছে, পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। বলা হচ্ছে সাপ, এর নিচে একটা প্রশ্নবোধক চিহ্ন আছে, এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন আছে, আর এটা হচ্ছে 343। তো জানতে চাওয়া হচ্ছে এইখানে একই সংখ্যা হবে, একই সংখ্যা মানে এই যে দুইটা সংখ্যা যদি একই সংখ্যা হয়, যে ধরলাম যে এটা হচ্ছে এ, এটাও হচ্ছে এ, তার মানে এটা গুণ করলে কি হয়? a স্কয়ার, আর এটার সাথে এটা গুণ করলে 7 গুণ 343, এই তো। তাহলে এর মান কত হবে? √7 আর 343, এটাকে যদি আমরা ভেঙে দিই, 7 গুণ, এটাকে আবার 7 দিয়ে ভাগ করা যায়, 7 যায় হচ্ছে 49 বার, কি দাঁড়াচ্ছে? 7 7 49 গুণ 49, তার মানে 49 এর বর্গ।
এই 49 গুণ 49 কে বর্গমূল করলে কি আসবে? শুধু 49, রেজাল্ট হয়ে যাবে 49 এটার জন্য। ঠিক আছে, এরপরে আরো একটা সিরিজের অঙ্ক আছে, 1 2 8 48, এরপরে আছে হচ্ছে 384। এরপরের সংখ্যাটা কত? এই সংখ্যাটা কত হবে? একটু যদি লক্ষ্য করি, এখানে তো ব্যবধান মেলানো সম্ভব না, কারণ 48 কোথায় আর 384 কোথায়, তার মানে ব্যবধান সম্ভব না। গুণ করে দেখি, 1, এটাকে 2 দিয়ে গুণ করলে 2, এটাকে 4 দিয়ে গুণ করলে 4 2 8, পরেরটাকে 6 দিয়ে গুণ করলে 6 48, এরপরটাকে 8 দিয়ে গুণ করলে 384, তাহলে তারপরটাকে 10 দিয়ে গুণ করলে হবে 3840। এটার জন্য রেজাল্ট পাবো আমরা 3840। একই টাইপের দশমিকের একটা প্রশ্ন আছে, 0.3, এরপরে হচ্ছে 0.0 0.12, এরপরে আছে 0.48। এর পরবর্তী সংখ্যাটা কত? এটা কি করা হয়েছে, এই 0.03 এটাকে 4 দিয়ে গুণ করলে হয় 0.12, 0.12 4 দিয়ে গুণ করলে হবে 0.48, 0.48 এটাকে 4 দিয়ে গুণ করলে আমরা পাবো 4 8 32, 7 আছে 3, 4 4 16 আর 3 19, 2 ঘর পর দশমিক, তার মানে এই 1.92। এটার জন্য রেজাল্ট হবে 1.92। আশা করি সঠিক উত্তরটি পেয়েছেন। তো এই প্রশ্নগুলোই মূলত ছিল হচ্ছে আমাদের নিউমেরিক্যাল অ্যাবিলিটিতে। আপনাদের এখানে বেশ কিছু ম্যাথ দেওয়া আছে যেগুলো বাসায় প্র্যাকটিস করার জন্য, স্টুডেন্ট ওয়ার্ক, যেখানে স্পেলিং, ল্যাঙ্গুয়েজ সহ আরো বেশ ধরনের কিছু প্রশ্ন আছে, সিনোনিম অ্যান্টোনিম গুলো আছে, যেটা আপনারা প্র্যাকটিস করবেন বাসায়। এরপরে আমাদের ক্লাস ওয়ার্কের মধ্যে আরো কিছু প্রশ্ন আছে, যেটা হচ্ছে অ্যাবিলিটি টু আন্ডারস্ট্যান্ড দ্য ল্যাঙ্গুয়েজ, মানে ভাষা যৌক্তিক ব্যাপার, যেটা ভাষার যৌক্তিকতা নিয়ে যে প্রশ্নগুলো থাকে। যেমন প্রথম প্রশ্নটা ছিল, আমি একটা দুইটা প্রশ্ন সমাধান করে দিচ্ছি এখান থেকে, খুব সহজ সহজ প্রশ্ন এগুলা। রোগ প্রতিরোধ করা অসম্ভব, অসম্ভব। তো এই প্রশ্নটা যদিও আমাদের 35তম বিসিএস এর প্রশ্ন, কিন্তু এটার উত্তর কিন্তু যদি এই টাইমে হতো তাহলে আমরা ম্যাক্সিমাম সঠিক উত্তর দিতে পারতাম, কারণ এটা এখন আমরা বাস্তবতার সাথে মিল পাচ্ছি যে কোনটি ছাড়া এই রোগ প্রতিরোধ করা অসম্ভব। প্রথমটা বলা হচ্ছে টিকাদান কর্মসূচি, টিকাদান কর্মসূচি দিয়ে কি একবারে কোনো রোগ প্রতিরোধ করা সম্ভব? দ্বিতীয় অপশনটা হচ্ছে সচেতনতা, তৃতীয় অপশনটা হচ্ছে পুষ্টিকর খাদ্য, আর চতুর্থ অপশনটি হচ্ছে অর্থ। একটা হচ্ছে টিকাদান কর্মসূচি, টিকাদান কর্মসূচি, এরপরে আছে হচ্ছে সচেতনতা, গ নাম্বারটা আছে হচ্ছে পুষ্টিকর খাদ্য, আর ঘ নাম্বারটা হচ্ছে অর্থ। তো আমরা বর্তমান প্রেক্ষাপটে দেখতে পাচ্ছি যে আমাদের যে এই করোনা ভাইরাসের মহামারীতে টিকাদান কর্মসূচি কিন্তু আমাদের চলছে, কিন্তু শুধুমাত্র টিকাদান কর্মসূচি দিয়ে কিন্তু এই প্রতিরোধ করা সম্ভব না। এর জন্য যথেষ্ট প্রয়োজন হচ্ছে সচেতনতা। যদি আমাদের মধ্যে আমরা নিজেরা সচেতন হই তাহলে এটাকে প্রতিরোধ করা সম্ভব। তো এটার জন্য সঠিক উত্তর হবে হচ্ছে সচেতনতা। সচেতনতার মাধ্যমে আমরা এই যে কোনো রোগ প্রতিরোধ করতে সম্ভব হতে পারি। আচ্ছা, দ্বিতীয় একটা প্রশ্ন ছিল যে একটি রাষ্ট্রের অবশ্যই কি থাকতে হবে, একটি রাষ্ট্রের, আমি আর এই ধরনের প্রশ্নগুলো লিখছি না যেহেতু এই প্রশ্নগুলো, আচ্ছা কয় নাম্বার লেকচার শিট ফলো করব, এটা হচ্ছে আপনাদের 15 নম্বর লেকচার শিট পড়াচ্ছিলাম, ঠিক আছে, পেজ নাম্বার হচ্ছে 147। তো একটি রাষ্ট্রের অবশ্যই কি থাকতে হবে, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, সার্বভৌমত্ব নাকি সংসদ? এটা আমরা নর্মালি বুঝতে পারি যে একটা রাষ্ট্র, এটার প্রথম শর্ত হচ্ছে তার সার্বভৌমত্ব, ঠিক আছে, এটার জন্য অ্যান্সার হবে সার্বভৌমত্ব। 3 নম্বর প্রশ্নটা ছিল আ মাদার ইজ অলওয়েজ ড্যাশ দেন হার ডটার, একজন মা তার সন্তান অপেক্ষা বা তার কন্যার থেকে অবশ্যই কোন দিক থেকে এগিয়ে থাকবে, এটাই জাস্ট জানতে চাচ্ছে। অলওয়েজ মানে সর্বদাই। এখন একজন মা যদি শিক্ষার ক্ষেত্রে বলি, শিক্ষার ক্ষেত্রে পিছিয়ে থাকতে পারে, এগিয়েও থাকতে পারে তার সন্তানের থেকে। এরপরে তার উচ্চতার মাপকাঠিতে যদি বলি,
তাহলে সে একজন সন্তানের থেকে সে উচ্চতায় লম্বাও হতে পারে, খাটোও হতে পারে। কিন্তু তার যদি মানে স্বাস্থ্যের দিকে বলি, যে সে স্বাস্থ্যবান হতে পারে বা তার থেকে কম স্বাস্থ্যবান হতে পারে। ঠিক আছে, ধার্মিকতার দিক থেকেও একই, যে তার থেকে বেশি ধার্মিক হতে পারে, কম ধার্মিক হতে পারে, কিন্তু অবশ্যই কোনটা ঘটবে এটা জানতে চাচ্ছে। তার মানে অবশ্যই বয়সে বড় হবে। একজন মা তার সন্তানের থেকে অবশ্যই কি বয়সে বড় হবে, এটা হচ্ছে সঠিক উত্তর। পরিষ্কার পরিচ্ছন্নতা স্বাস্থ্য রক্ষার জন্য কোনটা প্রয়োজন? পরিষ্কার পরিচ্ছন্নতা স্বাস্থ্য রক্ষার জন্য সচেতনতা প্রয়োজন। যেখানে অন্যান্য অপশন গুলো ছিল সাবান, পানি এবং পরিকল্পনা, যেটা আমাদের 32তম বিসিএস এ আসছে। আচ্ছা, এরপরের প্রশ্নটা বলা হচ্ছে যে one does not know whether one will pass the examination until one has। আচ্ছা, একজন পরীক্ষায় মানে একজন one does not know মানে কি জানে না, whether one will pass the examination until one has মানে কতক্ষণ পর্যন্ত সে নিজে জানবে না যে সে কি পরীক্ষায় পাস করবে নাকি ফেল করবে। মানে একজন পরীক্ষায় পাস করবে কিনা এটা সে কতক্ষণ পর্যন্ত জানে না। এটা হচ্ছে প্রশ্ন, যে কতক্ষণ পর্যন্ত সে বলতে পারবে না যে সে পরীক্ষায় পাস করবে কিনা। এর জন্য বলা হচ্ছে যে সে যদি পড়াশোনা করে তাহলে কি সে বলতে পারবে যে সে পাস করেছে কিনা। তারপরে বলা আছে ফেইল্ড। এরপরে অপশনটা আছে হচ্ছে অ্যাপিয়ার্ড, আর একটা হচ্ছে প্রিপেয়ার্ড। স্টাডিড, ফেইল্ড, অ্যাপিয়ার্ড, প্রিপেয়ার্ড। তো এই স্টাডির ক্ষেত্রে পড়াশোনা করলেই যে একজন পাস করে যাবে কিনা এটা কিন্তু নিশ্চিত সে বলতে পারবে না, পড়াশোনা করেও অনেকেই পরীক্ষায় ফেল করতে পারে। দেন আছে যে ফেইল্ড, যে সে যদি পরীক্ষায় ফেল করে, তো পরীক্ষায় ফেল করলে সে তো ফেলই করছে, তখন তাকে রেজাল্ট পেতে হবে। এই ফেল করলে সে কখনোই বলতে পারবে না যে আমি পাস করেছি। এরপরে আছে হচ্ছে অ্যাপিয়ার, মানে অংশগ্রহণ করা, মানে একটা পরীক্ষায় যদি সে হাজির থাকে, হাজিরা দেয় মানে অংশ নেয়, তারপরে কিন্তু সে বলতে পারবে যে না পাস করতে পারে বা ফেল করবে কিনা, এটা আসবে হচ্ছে দেন তারপরে পরীক্ষায় অংশগ্রহণ করেছে, এখন পাস করব নাকি ফেল করব সেটা হচ্ছে পরের বিষয়। অর্থাৎ আগে তাকে কি করতে হবে, অংশ নিতে হবে। তো এই জন্য হচ্ছে এটার জন্য রেজাল্ট হয়ে যাচ্ছে অ্যাপিয়ার, হাজির হতে হবে পরীক্ষায় অবশ্যই তাকে। প্রকৃতি শিক্ষায় বা প্রকৃত শিক্ষায় মানুষকে ড্যাশ অর্জনে সহায়তা করে। প্রকৃত শিক্ষা মানুষকে মনুষ্যত্ব অর্জনে সহায়তা করে। তো এই ধরনের প্রশ্নগুলো আমার মনে হয় যে আপনারা নিজেরাই করতে পারবেন, এখানে বোঝানোর তেমন কিছুই নাই। ঠিক আছে, মানে ম্যাথমেটিক্যাল কোনো টার্ম নাই যেটা আপনাকে আমি বুঝিয়ে দেব। তো এগুলো আপনারা বাসায় একটু প্র্যাকটিস করবেন, তাহলেই হয়ে যাবে। আগামী ক্লাসে আমরা স্পেস রিলেশন নিয়ে আলোচনা করব 16 নম্বর লেকচারে। তো সকলেরকে আগামী ক্লাসের অগ্রিম শুভকামনা জানিয়ে আজকে এখানেই শেষ করছি। শুভ বিকাল, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।